ঘুম আসতে রাত্রি ৩য় প্রহর পার হয়ে গিয়েছিল। রাত্রি ১:৩০টার সময় ইঞ্জেকশন দিয়ে প্রদ্যোৎ বাড়ি গিয়েছিলেন। তারপর ছেলেটির নাড়ি দেখে মশাই বাড়ি ফিরেছিলেন। বিছানায় শুয়ে অনেক কথা মনে পড়ছে। ঘুম আসতে ৩টে পার হয়ে গিয়েছিল, কিন্তু ঘুম ভাঙল সকালেই। ছেলেটির জন্য উৎকণ্ঠা নাই। সেদিনই রাত্রেই বুঝে এসেছেন সংকটের ক্ষণ আসতে 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 পায়নি। গতিকে মোড় ফিরিয়েছে ওষুধ, তবু ঘুম ভাঙল। জ্বর কমেছে, ওই ফুলোটা কিভাবে কমে, কতটা কমেছে দেখতে হবে। রাত্রে ভালো দেখা যায়নি। প্রদ্যোৎ ডাক্তারকে অভিনন্দন জানাতে হবে, অকুণ্ঠ অভিনন্দন। সে ঘড়ির কাঁটার মতো আসবে, ইঞ্জেকশন দেবে। আদরবউ তার আগেই উঠেছেন, নিচে এক দফা তেজ বিকিরণ শেষ করেছেন। ভোরবেলা কালীতলায় জল দিতে গিয়ে মতি কর্মকারীর মাকে দেখেছেন। কালীমাতার পাশেই মতির বাড়ি। মতির মা কোঠা ঘরের জানলা খুলে কালী মন্দিরের দিকে তাকিয়ে কাতর স্বরে যন্ত্রণা উপশমের জন্য প্রার্থনা জানাচ্ছিল। মতির মায়ের প্লাস্টার করা পায়ের যন্ত্রণা কাল কোনো কারণে বেড়েছে। সম্ভবত বর্ধমান থেকে এখানে আসার পথে কোনো কিছু অনিয়ম ঘটে থাকবে। মতির মাকে দেখে আদরবউ তারই উপর বর্ষণ করেছেন তার রাত্রির অবরুদ্ধ ক্রোধ। মানুষের এত বাঁচবার স্বাদ, এত ভয়, মরণে এত দুঃখ! চিরন্তন প্রশ্নগুলি তিরস্কারের সঙ্গে মতির মায়ের কাছে উত্থাপিত করেছেন। বাড়ি ফিরেই স্বামীকে নিচে নামতে দেখে থমকে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এত সকালে উঠলে? শুয়েছ তো রাত্রি ২টোর পর। ঘুম ভেঙে গেল। ছেলেটার খবর নেই, কেমন আছে? ওখানেও কি কিছু হেঁকে বসে আছো নাকি? গম্ভীর স্বরে মশাই ডেকে উঠলেন, নারায়ণ নারায়ণ! আর তোমার নারায়ণ নারায়ণ! নিজের সন্তানের মৃত্যুকালে ওষুধ দিতে বললে, যে দুধ গঙ্গা জল দিতে বলে, তাকে কিছু বিশ্বাস নাই। কিন্তু সেকাল এককাল ছিল। একাল হলে আর এই ডাক্তারের মতো ডাক্তার হলে আমার বনু মরত না। মতির মাকে দেখে এলাম, কোঠার জানলা খুলে কালীমাকে প্রণাম করছে। মশাই ক্ষুব্ধ হলেন না, একটু হাসলেন। কি বলবেন আদরবউকে? জীবনের দুরারোগ্য অথচ অক্ষম ব্যাধির মতো। মৃত্যুর শান্তি কোনো দিন দিতে পারবেন না, শুধু ব্যাধির জ্বালা যন্ত্রণায় কষ্ট দেবে। স্বামীর মুখে হাসি দেখে আদরবউ হাসলেন। হেসে বললেন, রতনবাবুর ছেলেকে দেখে কি বলে এসেছ? ছি ছি ছি, ওরকম করে বলো না, বলতে নাই। বয়স হয়েছে, এখন ভ্রম হবে, সেটা বুঝতে হয়। কাল তখন অনেক রাত, তুমি ওই সরকারের বাড়িতে। রতনবাবুর লোক এসে 4টি টাকা আর চিঠি দিয়ে গিয়েছে। আমি ব্যস্ত হলাম, কি জানি এক্ষুনি হয়তো যেতে হবে। বিনয় তখনও বসেছিল, তাকে ডেকে পাঠালাম। সে বললে মশাইকে যেতে বারণ করেছে। ডাক্তারেরা সবাই বলছে ভালো আছে। এক মশাই বলেছেন মুখে কিছু বলেননি, ইশারায় বলেছেন ভালো নয়। তা বিপিনবাবুর ইচ্ছে, এই নাও চিঠি। রাত্রে দিইনি, কি জানি, মানুষের মন তো। চিঠি আর 4টি টাকা নামিয়ে দিলেন। মশাই টাকাটা ছুঁলেন না, চিঠিখানাই তুলে নিলেন। হ্যাঁ, তাই লিখেছে রতনবাবু, ক্ষমাও চেয়েছে তার কাছে। লিখেছে, তোমার ইঙ্গিত যে ধ্রুব সত্য তাহা আমি জানি, এবং সে সত্যকে সহ্য করিবার জন্য নিজেকে প্রস্তুত করিতেছি। বিপিন তাহা পারিল না। প্রদ্যোৎবাবু এবং ডাক্তারেরা অন্য মতই পোষণ করেন। সকলেরই মত বিপিন ভালো আছে, এবং কলিকাতা হইতে বড় ডাক্তার চ্যাটার্জি মশাইকে আনিবার কথা বলিয়াছে। বিপিনেরও তাই ইচ্ছা। সুতরাং যাক, মুক্তি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মশাই। কিন্তু মুক্তি বা কোথায়? বিপিন তো, তাকে সে যেতে বারণ করেছে, তিনি যাবেন না।
কিন্তু সে পিঙ্গলকেশী তো ফিরবে না। বিপিনের জন্য দুঃখে মনটা কেমন উদাস হয়ে গেল। মশাই উঠেছেন? মশাই। ভারী গলা, দীর্ঘায়িত উচ্চারণ। এ রানা পাঠক। ওকে আজ আসতে বলেছিলেন কাল। মশাই। রানা অধীর হয়ে উঠেছে মনে হচ্ছে। কাল রাত্রে রক্ত একটু বেশি উঠেছে মশাই। এ অবস্থায় তোমার হেঁটে আসা উচিত হয়নি বাবা। কি করব? আপনি যে বলেছিলেন আজ। একটু চুপ করে থেকে মশাই বললেন, কিন্তু আমি কি করব বাবা এ রোগে? পরমায়ু থাকলে বাঁচবেন, না থাকলে সময়ে বলে দেবেন। কালি কালি বলে তৈরি হয়ে যাব, আর যতটা পারবেন কষ্টের লাঘব করবেন। আর কি করবেন মশাই? রানা, দেখুন আমার হাত। কি ভাবছেন আপনি? মশাই বললেন, ভাবছি তুমি প্রদ্যোৎ ডাক্তারকে দেখিয়ে। বাধা দিয়ে রানা বললে, আগে না, ও লোকটির নাম আমার কাছে করবেন না। ওর নাম না, চারুবাবুর নামও না। ওদের দুজনের কাছে আমি গিয়েছিলাম। সব কথা আপনাকে বলিনি, শুধু বলেছিলাম ওরা লম্বা ফর্দ দিয়েছে, কিন্তু আরও আছে। আমি বলেছিলাম এক্সরে টেক্সরে। বলছেন কম সমে করিয়ে দেন। বামুন বলে গরিব বলে ক্ষমা ঘেন্না করে। তা হাসপাতালে ডাক্তার বললে, বামুন টামুন আমি মানি না, আর গরিব বলেই বা তোমার দয়া করব কেন? তুমি অসচ্চরিত্র লোক, একটা স্ত্রীলোক থেকে অসুখ ধরিয়েছ। চারুবাবু বললে, তোমাদের ঘরে তো মা কালী রয়েছে গো, অনেক পয়সাও পাও তোমরা। তারপর হেসে বললে, মা কালীর কাছে পড়ো না হে, মা কালী সারাতে পারবে না। ওদের কাছে আমি যাব না। বিষণ্ণ হাসি ফুটে উঠল মশাইয়ের মুখে। রানার ওই ক্ষোভটুকু তিনি অনুভব করতে পারলেন। রানাদের জাত আলাদা, এ কথা ওরাই বলতে পারে। রানা বলে গেল, আপনাকে বলেছি একটি মেয়ে লোক থেকে আমার মতো অসুরের দেহে রোগটা ঢুকে গেল। কলকাতার এক হতভাগিনী মেয়ে। কলকাতার দাঙ্গার সময় গুন্ডারা তাকে লুট করে, তারপর এখান ওখান করে তার লাঞ্ছনার আর বাকি রাখেনি। কোথা থেকে বেহার পর্যন্ত নিয়ে গিয়েছিল। সেখান থেকে আবার কলকাতায় আমাদের পাশের ওপাশে গঙ্গারাম পুবের মুসলমান গুন্ডা বহমত ওকে পায়। সে তাকে বোরখা পরিয়ে নিয়ে আসে এখানে। নদীর ঘাটে নৌকার ওপর উঠিয়েছিল। আমি লগি ধরেছিলাম। আমার গলায় পৈতা, এই দেহ, তার উপর লগিতে ঠেলা দিয়ে হাঁক মারলাম, জয় কালী। সব হরি হরি বলো। নৌকোতে সবই প্রায় হিন্দু। সবাই হরিবোল বলে উঠল। মেয়েটা তখন সাহস পেয়ে বোরখা ফেলে দিয়ে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমি হিন্দুর মেয়ে, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। রহমত ছুরি বার করছিল, কিন্তু আমার হাতের লগি তখন উঠেছে। মেরে উঠলাম হাঁক। রানা পাঠককে রহমত জানে। বেটা ঝপ করে নদীতে লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তার সঙ্গীটা। মেয়েটাকে নিয়ে গেলাম বাড়ি। মুসলমানেরা এলো, বললে দিয়ে দাও, নইলে ভালো হবে না। আমি বললাম, মন্দকে ভয় করে না রানা, তা তোরা জানিস। পারিস নিয়ে যাস। সেই মেয়ে বাড়ি ফিরতে চাইলে না, থেকে গেল। তারপরতে ঘি আর আগুন। জানতাম না মেয়েটার এই রোগ আছে। মেয়েটাও জানত না ঠিক। ক্রমে জানা গেল, কিন্তু তখন ওকে ছাড়া আমার সাধ্যের বাইরে। চরিত্রহীন বলছে বলুক, আমি ওকে বিয়েই একরকম করেছি। ভালোবেসেছি মেয়েটাকে। ভালোবাসতে গিয়ে রোগ ধরেছে, তার রোগ নিয়েছি, তাতে আমার লজ্জা নাই। সে যে যা বলে বলুক, মরেও আমার সুখ। আর চারুবাবু বলে কালীর কথা। কালীর কাছে রোগ সারে কিনা জানি না, তবে মায়ের ইচ্ছে হলে সারে।
কিন্তু কালীর কাছে রোগ সারিয়ে দাও এ বলতে আমি শিখি নাই মশাই। কালীর কাছে চাই কালকে যেন ভয় না করো। তাকেই বলে মোক্ষ। কালীর কাছে চাই কালীর কোল। আপনি আমাকে ঘেন্না করবেন না, মা কালী নিয়েও তামাশা করবেন না আমি জানি, তাই আপনার কাছে আরও আশা। তা তিনি করবেন না, করেন না। তার বাবা বলতেন, রোগীকে রোগ নিয়ে কখনো কটু কথা বলো না, কখনো শ্লেষ করো না। পাপ পুণ্যের সংসারে মানুষ পুণ্যই করতে চায়, কিন্তু পারে না। শাসন করো, ধমক দিও, প্রয়োজন হলে ভয় দেখিও, কিন্তু মর্মান্তিক কথা বলো না, এবং রোগী শরণাপন্ন হলে ফিরিয়েও দিও না। গুরু রংলাল বলতেন, মানুষ বড় অসহায় জীবন, রাগ করো না কখনো, ঘৃণাও না। গুরু রংলাল অনেক ক্ষেত্রে রোগীর গালে চড় মেরেছেন। ভূপি বোসকে মেরেছিলেন। এক শৌখিন তান্ত্রিক লিভারের কঠিন অসুখ নিয়ে এসেছিল তার কাছে। তিনি মদ খেতে নিষেধ করেছিলেন। সোজা কথা ছিল তার। বলেছিলেন, মদ খেলে বাঁচবে না, মদ ছাড়তে হবে। রোগী বলেছিল, কিন্তু আমার সাধন ভজন। রংলাল ডাক্তার বলেছিলেন, বিনা মদে কাঁসার পাত্রে নারকেল জল টল দিয়ে করবে, পাঁঠার বলির বদলে মাসকলাই ছড়িয়েও তো হয় হে। লোকটা জিভ কেটে বলেছিল, বাপরে, তাহলে আর মা দেখাই দেবেন না? ও আমার মায়ের আদেশ, মা আমাকে দেখা দিয়ে বলেছেন ডাক্তারবাবু। রংলাল ডাক্তার খপ করে তার চুলের মুঠো ধরে বলেছিলেন, কি বললে? মা তোকে দেখা দিয়ে এই কথা বলেছে, মিথ্যেবাদী? মা মদ খায়, খেতে বলে? যে মদে লিভার পচে সেই মদ? জীবন মশাই জানতেন এ রোগী বাঁচবে না। প্রবল রিপু প্রভাবে সে অসহায়, বাঁচেও নি সে। মানুষ অসহায়, বড় অসহায়। প্রবৃত্তির তাড়নায় সে মর্মান্তিক কলঙ্ক কাহিনী রচনা করে চলে। আজ রচনা করে, কাল অনুশোচনা করে নিজেকেই নিজে অভিসম্পাদ দেয়। মনে মনে ভাবে, আকাশে সূর্য নিভে যাক, কাজ নাই, আলোতে কাজ নাই, অন্ধকারে ঢাকা থাক সব। বহু দেখেছেন তিনি। উপার্জনক্ষম পুত্রের মৃত্যুশয্যায় পিতাকে উইল তৈরি করিয়ে নিতে দেখেছেন, বধূকে বঞ্চিত করে। আরও কঠিন পাপ করতেও দেখেছেন। ভাই ভাগ্নে এদের কথা তিনি ধরেন না, পুত্রকেও ক্ষমা করেন তিনি। স্ত্রীর মৃত্যুশয্যায় স্বামীর ব্যভিচারে লিপ্ত থাকার ইতিহাস অনেক। স্বামীর মৃত্যুশয্যায় স্ত্রীও ব্যভিচার করে। ভ্রষ্টা স্ত্রী, ভ্রষ্টা নয় এমন অনেককে গোপনে মাছ চুরি করে খেতে দেখেছেন এই কঠিন লগ্নে। শুধু মা, মায়ের পুণ্য অক্ষয়। মানুষ বড় অসহায়। মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রানা ডাকল, মশাই, একটু বসে জিরিয়ে নাও বাবা, কথা বলো না। অনেকটা হেঁটেও এসেছ, একটু পরে দেখব, বসো। আমি এদের এই ছেলেটাকে দেখে আসি। অতসীর ছেলে আজ ভালো আছে, জ্বর কম, ফুলোটাও কমেছে। ফুলোর ওপরের রক্তাভার গাঢ়তাও কম হয়েছে। পরিধি কমেনি, কিন্তু বাড়েনি, থমকে দাঁড়িয়েছে। কাল সকালে জ্বর ছিল 102-এর কাছাকাছি, আজ সকালে জ্বর 101-এর নিচে। চৈতন্যের উপর আচ্ছন্নতার যে একটি আভরণ পড়েছিল সেটি কেটে এসেছে। ফুটফুট করে 2-4টি কথা বলছে। ঠিক 7টার সময় প্রদ্যোৎ ডাক্তারের বাইসিকেলে ঘণ্টা বেজে উঠল। ভোর 5টার ট্রেনে সদর শহর থেকে অরুণেন্দু ব্লাড রিপোর্ট পাঠিয়েছে। কঠিন রোগ, মারাত্মক সংক্রমণ হয়েছিল। অরুণেন্দ্র রিপোর্টে লিখেছে, উইথ এ টেন্ডেন্সি টু ইরিসিপ্লাস।
চিকিৎসা তার নির্ভুল হয়েছে। রিপোর্টের জন্য কি উৎকণ্ঠায় কাল দিনরাত্রি সে কাটিয়েছে। পৃথিবীতে অমৃতই শুধু ওষুধ নয়, বিষও ওষুধ। কাল দিন রাত্রে এমনই ওষুধ অনেকটাই সে দিয়েছে। বৃদ্ধ মশাই অবশ্য তাকে বলেছিলেন, কিন্তু তার উপর পূর্ণ ভরসা করতে সে পারেনি। বৈজ্ঞানিক পরীক্ষাতেই কত ক্ষেত্রে কত ভ্রম হয়, কত ক্ষেত্রে প্রথম 2-3 বার পর্যন্ত রোগ ধরা পড়ে না। এ তো মানুষের অনুভব অনুমান। কাল বিকেলে তার যখন সন্দেহ হয়েছিল মাম্স বলে, এবং যখন ওই বৃদ্ধ বলেছিলেন মাম্স নয়, কঠিন বিষচর্জরতা রক্ত দূষিত করেছে, ঝড়ের মতো বাড়ছে এবং বাড়বে, তখন তার খানিকটা রাগ হয়েছিল। বৃদ্ধ যদি বলতো এ মৃত্যু রোগ, তবে প্রদ্যোৎ হয়তো রাগে নিজেকে হারিয়ে ফেলত। মৃত্যুরোগ নির্ণয় শক্তির একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স বৃদ্ধের মাথা খারাপ করে দিয়েছে। দাঁতু ঘোষাল ভালো আছে, বিপিনবাবু ভালো আছেন। মতির মা বর্ধমান থেকে ফিরে এসেছে কাল। বুড়ির পায়ের যন্ত্রণা কাল রাত্রে বেড়েছে একটু। এই এক্ষুনি এখানে আসার পথে। মতি মুখ শুকনো করে দাঁড়িয়েছিল। বলেছে, ডাক্তারবাবু, মায়ের পায়ে যন্ত্রণা যে বেড়ে গেল কাল রাত্রি থেকে। তাহলে প্রদ্যোতের বুঝতে বাকি থাকেনি। মতি যা বলতে চাইছে অথচ মুখে উচ্চারণ করতে পারছে না, সে কথাটা কি। একবার মনে হয়েছিল বলে, তাহলে মশাই যা বলেছিল তাই করো, খোল করতাল বাজিয়ে নিয়ে যাও গঙ্গা তীরে। কিন্তু আত্মসম্বরণ করেছে, বলেছে আসবার সময় দেখব, কিছু নয়, ট্রেনে আসবার সময় পা নিয়ে নড়াচড়া হয়েছে, সেই জন্য বেদনা হয়ে থাকবে। প্রদ্যোৎকে সাধুর সম্ভাষণ মশাই জানালেন, আসুন। রোগী আপনার দিব্য কথা বলেছে, ভালো আছে। কপালে হাত ঠেকিয়ে নীরবে প্রতি নমস্কার জানিয়ে রোগীর বিছানার পাশে বসলেন। মশাই বললেন, আমি দেখেছি। মধ্যপথে বাধা দিয়ে প্রদ্যোৎ বললে, আমি দেখি। বিপদ কেটে গিয়েছে না বলেই প্রদ্যোৎ প্রশ্ন করলেন, রাত্রে প্রস্রাব কেমন হয়েছে বলুন তো। বৃদ্ধ বুঝতে পারছেন না, ওষুধের প্রতিক্রিয়া আছে, প্রস্রাব বন্ধ হতে পারে, পেটে ফাঁপ দেখা দিতে পারে। প্রস্রাব কমই হয়েছে, রাত্রি 12টা থেকে সকাল পর্যন্ত একবার, পেটে ফাঁপ রয়েছে একটু। রোগী বেশ কয়েকবার জলের মতো তরল মলত্যাগ করেছে, পেটের দোষ হয়েছে। প্রদ্যোৎ ডাক্তার গভীর মনোযোগের সঙ্গে দেখে তারপর ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করলে। ইঞ্জেকশন শেষ করে প্রদ্যোৎ উঠল, কই মশাই কই? নাই, চলে গিয়েছে। ওহি সরকার বললে ওর আরোগ্যনিকেতন থেকে ডাকতে এসেছিল। প্রদ্যোৎ একটু দাঁড়িয়ে ভেবে নিল, সে কি কোনো রূঢ় কথা বলেছে? না, বলেনি। ওহি বললে, উনি বলে গেলেন আমাকে ডেকে, বিপদ কেটে গিয়েছে, আপনার খুব প্রশংসা করে গেলেন, বললেন খুব যুঝেছ, খুব সাহস, খুব ধীর। প্রদ্যোৎ বললে, প্রস্রাবের ওপর নজর রাখবেন, একটু দেরিতেই হবে, তবু লক্ষ্য রাখবেন, আর পেটে ফাঁপ একটু রয়েছে, ওই ফাঁপটা দেখবেন, বাড়ছে মনে হলেই আমাকে খবর দেবেন। আর একটা কথা, মশাই নাড়ি দেখছেন বারবার, এটা ঠিক হচ্ছে না, আপনারাও চঞ্চল হতে পারেন, আমারও একটু কেমন মনে হয়। বেরিয়ে এলো সে। 8:30 বাজছে। হাসপাতালে কত কাজ, কত কাজ। কম্পাউন্ডার হরিহর এখানকার লোক, বয়স হয়েছে। লোকটি আশ্চর্য রকমের শিথিল চরিত্র। হবে হচ্ছে করেই চলা স্বভাব। 2-10 মিনিটে কি আসে যায়, নার্সেরাও সুবিধা পায়। মঞ্জুকে বলে এসেছেন, সে অবশ্য দেখবে,
নিয়মিতভাবে সে এসব দেখে। এদিক থেকে সে ভাগ্যবান। মঞ্জু তার কর্মের বোঝার ভার মাথায় তুলে নিয়েছে। রোজ সকালে একবার নিজে সে রোগীদের খোঁজ নিয়ে আসে, মিষ্ট কথায় সান্ত্বনা দিয়ে আসে। হাসপাতালটির পরিচ্ছন্নতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তার। নিজের বাড়ি থেকে মধ্যে মধ্যে পথ্য তৈরি করে দিয়ে আসে। মেয়েদের সম্পর্কে বলতে গেলে মঞ্জুর জন্যেই সে নিশ্চিন্ত। রোগিণীদের ও দিদি, 60 বছরের রোগিণীও দিদি বলে। এই দাঁতু ঘোষালটা তো মঞ্জুকে পেয়ে বসেছে। হাসপাতালের ভাতের সঙ্গে মঞ্জুর পাঠানো তরকারি ভিন্ন চিৎকার করবে। মঞ্জুকে রাজ্যের ভূত প্রেতের গল্প বলে ভাব জমিয়েছে দাঁতু ঘোষাল। লোকটা অত্যন্ত পাজি। হাসপাতাল থেকেও কি করে যে গাঁজা খায় গাঁজা পায় বুঝতে পারে না প্রদ্যোৎ। ওকে তাড়িয়েই দিত সে, কিন্তু মশাইয়ের নিদানটার জন্যেই রেখেছে, দেখবে সে। আরোগ্যনিকেতনের সামনে দিয়ে যাবার পথে নজর পড়ল। মশাই কার হাত দেখছেন। ঘাড়টি ঈষৎ ঝুঁকে পড়েছে, বোধ করি চোখ বন্ধ করে রয়েছেন। প্রদ্যোৎ হাসলে। সে শুনছে বিনয় মশাইকে তার দোকানে বসবার জন্য ধরেছে, অন্তত কালের জন্য, যতদিন সে কোনো পাশ করা ডাক্তারকে এনে বসাতে না পারে। রানার হাতই দেখছিলেন মশাই। ভুজঙ্গ গতি, কুটিল সর্পিল ভঙ্গি। এ সাপ রাজগক্ষুরই বটে। দেহবিবরের মধ্যে বাসা বেঁধেছে। তার বিষ নিঃশ্বাসে সারাটা দেহ অহরহই জ্বর জ্বর জ্বর। গায়ের গন্ধ থেকেও বুঝতে পাচ্ছেন, সাপের গায়ের গন্ধ চেনে যে প্রবীণ বিষ বৈদ্য গর্তের বাইরে বসেও তার গন্ধ পায়। সে গন্ধ তিনিও পাচ্ছেন। ধীরে ধীরে এবার চোখ খুলে চাইলেন, রানার মুখের দিকে তাকালেন। চোখের আশেপাশে কালো ছায়া পড়েছে। চোখ দুটি ক্লান্তিতে কৃষ্ণপক্ষের চন্দ্রের মতো বিষণ্ণ। তার চারিপাশে রাহুর উদ্যত গ্রাসের মতো গাঢ় কৃষ্ণমণ্ডল। রানার হাতখানি ছেড়ে দিয়ে বিষণ্ণ হেসে বললেন, রোগ তাই বটে বাবা। রানা হেসেই বললে, সে তো আমি জানি গো, নিজে তো গোড়া থেকেই বলছি। তা কি বুঝছেন, বাঁচব, ভালো হবে? না, একটু হেসে বললে, যদি মরি তো কতদিনে মরব? বলুন আপনি, অসংকোচে বলুন। রানা ভয় করে না। মশাই চুপ করে রইলেন। ভাবছিলেন নতুন ওষুধ উঠেছে, স্টেপটোমাইসিন, তার কথা। সে নাকি অব্যর্থ। রানা আবার বললে, বলুন গো, আপনি মশাই, আপনি ভয় করছেন কেন গো? মশাই বাইরের দিকে তাকিয়ে ভাবছিলেন। তিনি হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজও কিছু বলবো না বাবা। তুমি কাল বিকেলে আসবে, এখানে নয়, বিনয়ের দোকানে। ওখানেই আমাকে পাবে। কিন্তু হেঁটে এমন করে এসো না, গরুর গাড়ি করে আসবে। হাঁটাহাঁটি, পরিশ্রম এসব এখন স্থগিত রাখো। আর সেই মেয়েটির সংসব একেবারে পরিত্যাগ করতে হবে, বুঝেছ? রানা খুশি হয়ে উঠল, বললে, আগে হ্যাঁ, যা বললেন আমি তাই করব। কাল আমি গাড়ি করে বিনয়ের দোকানেই আসব। আর একটা কথা আছে আমার, রাখতে হবে। কি বলো? হাসলেন মশাই। সে মেয়েটার ব্যামো আমার চেয়েও বেশি, বাঁচবে না, তবে রোগ তো একই। তাকেও আমার সঙ্গে দেখুন না কেন। আপনি বিশ্বাস করুন, আমি তাকে ছোঁব না। কিন্তু তাকে যখন আশ্রয় দিয়েছি, তার ধরুন তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, একটা দায়িত্ব আমার আছে। তাকে আজ তাড়িয়ে দেওয়াটা কি আমার পাপ হবে না? সে হতভাগী আবার কোথায় কার ঘরে যাবে, বিষ ছড়াবে। এনো, তাকেও এনো, দেখব। রানা চলে গেল। মশাই বিনয়কে বললেন, এই জন্যই রানাকে আমি এত ভালোবাসি। বিনয় হেসে বললে, আমাকেও বাসেন। আমার দোকানে বসতে রাজি হয়ে আমার কি মুখটা যে রেখেছেন আপনি, সে কি বলবো। ইন্দির এসে দাঁড়ালো, একখানা ফর্দ হাতে দিলে।
বললে, একেবারে মাসকাবারি হিসেব করে জিনিস নিয়ে এলাম, এই ফর্দ। মশাই হাসলেন, বললেন, উত্তম, গিন্নিকে দাওগে, রেখে দেবে, না হয় ফেলে দেবে। কমিশনে কুলোই ভালো, না হলে বিনয়কে তাল গাছ দিলেই হবে। বিনয়ের দোকানে বিকেলবেলা বসতে তিনি রাজি হয়েছেন। ওহি সরকারের বাড়ি থেকে এসে রানার পাশে বিনয়কে বসে থাকতে দেখেই বলেছেন, এসেছিস? আচ্ছা, তাই হলো, বসবো তোর দোকানে। ইন্দির চলে যেতেই সেতাপের দিকে তাকিয়ে মশাই বললেন, বলছিলাম না সংসার চক্র, এই দেখো বিনয়চন্দ্র মাসকাবারি জিনিস পাঠিয়ে দিয়েছে। সেতাপ বসেছিল ঘরের কোণে, সামনে দাবার ছকটি বিছিয়ে দুদিকেই গুটি সাজিয়ে নিবিষ্ট মনে খেলে যাচ্ছিল। এতক্ষণে মুখ তুলে সেতাপ বললে, তাল গাছ বেচতে গিন্নি রাজি হয়েছে? জীবন মশাইয়ের লাইকার পুকুরে 25টি তাল গাছ আছে, সোজা এবং সুদীর্ঘ আর বহু পুরনো। এ অঞ্চলের গাছ কটির খ্যাতি বহু বিস্তৃত এবং সর্বজন স্বীকৃত। এমন পাকা সোজা তাল গাছ একালে সুদুর্লভ। ওই গাছ কটি আদর বউয়ের সম্পত্তি, তার বক্ষ পঞ্জর বললেও অত্যুক্তি হয় না। যুদ্ধের আগেই এসব গাছের দাম ছিল 30 টাকা, এখন 80-90 টাকা। লোকে হাসি মুখে দিতে চায়, কিন্তু আদর বউ তা দেবেন না। ছন্নমতি লক্ষ্মী ছাড়া ভাগ্যহীন স্বামীর ওপর তার আস্থা নাই। 25টির 10টি নিজের এবং 10টি স্বামীর পরলৌকিক ক্রিয়ার জন্য রেখেছেন, 5টি রেখেছেন আপৎকালের জন্য। জীবনমশাই হেসে বললেন, 20টি হল ভবসাগর পাড়ের ভেলা, আর 5টি হল শেষ বয়সে খানাখন্দ পার হওয়ার নড়ি। তা বিনয় বলে কয়ে ওই 5টি নড়ির থেকে একটা দিতে রাজি হয়েছে। বলেছে টাকাটা পোস্ট অফিসে জমা রেখে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।